খুব সময় উপযোগী কোশ্চেন, কারণ আমরা প্রতিদিনের চেম্বারে 2 থেকে 3 জন পিসিওএস পেশেন্ট পেয়ে থাকি। এবং আসলে এই ব্যাপারটা এখন এত বেশি হচ্ছে, পেশেন্টরা এসেই কিন্তু বলে যে আমার পিসিওএস। হ্যাঁ, তো পিসিওএস বলতে আমরা যেটা বুঝি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হ্যাঁ, সিনড্রোম মানে এটি আসলে এমন একটি হরমোনজনিত অবস্থা তৈরি হয় যেটার কারণে সাধারণত প্রথম যে সমস্যাটা শুরু হয়, যা দেখা যায় মাসিক অনিয়মিত হয়। হ্যাঁ, নিয়মিত মাসিক হয় না। স্বাভাবিকভাবে যেটা প্রতি মাসে মাসে মেয়েদের পিরিয়ড হয় বা মাসিক হয়, সেটা দেখা যায় 2 মাস পর, 3 মাস পর, এমনকি 6 মাস পরও হয়। আর দ্বিতীয়ত যে সমস্যাটি দেখা যায় সেটাকে আমরা বলি যে অ্যান্ড্রোজেন হরমোন বাড়ার কারণে তার বিভিন্ন ব্রণ উঠে, একনি হয় এবং অবাঞ্ছিত লোম গজানো, যেটাকে আমরা হার্সুটিজম বলি। এবং সবচেয়ে বেশি যে সমস্যাটায় ভুগে সেটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পিসিওএস রোগীদের ওজনটা বৃদ্ধি পেতে থাকে। তো ফলশ্রুতিতে যেটা হয়, তারা বিভিন্ন ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভুগে এবং ওজন নিয়ন্ত্রণটা বেশ কঠিন হয়ে দাঁড়ায় পিসিওএস রোগীদের ক্ষেত্রে। তো সার্বিকভাবে এটি একটি আসলে অবস্থা, একটি হরমোনজনিত ব্যাপার, যেটার কারণে কিছু সাময়িক সমস্যা তো তখনই শুরু হয় যেটা নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে। কিন্তু সবচেয়ে জটিল যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই পিসিওএস কে যদি কন্ট্রোল করা না হয়, এটা দীর্ঘ তার জীবনে, লং টার্ম লাইফেও তার বিভিন্ন খারাপ প্রভাবগুলো ফেলতেই থাকে। যেমন পরবর্তীতে তার বাচ্চা হতে ডিফিকাল্টি হওয়া, এবং তারও পরে গিয়ে ডায়াবেটিস, প্রেশার, এই ধরনের সমস্যা ও জটিলতায় ভোগা, এবং তারও পরে গিয়ে অনেক সময় এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। আমরা এখন দেখি যে স্বভাবতই আমরা মনে করি যে গাইনোকোলজিস্টের চেম্বারে পেশেন্ট আসবে মোর দেন 20, ওর অ্যাটলিস্ট মোর দেন 20 or 25, বা ম্যারিড পার্সনরা। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ইদানিংকালে একেবারেই পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রতিদিনের চেম্বারেই 1-2 জন কিশোরী মেয়ে পাই, এবং এই সমস্যাগুলো নিয়েই কিন্তু ওরা আসে। এবং দেখা যায় যে প্যারেন্টসরা খুব চিন্তিত থাকে। এই এই সমস্যাগুলো নিয়েই ওনারা আমাদের কাছে প্রেজেন্ট করে যে মেয়েটার দেখা যাচ্ছে 2 মাস 3 মাস পার হয়ে যাচ্ছে, মাসিক হচ্ছে না, অথবা অতিরিক্ত ওজনটা বেড়ে যাচ্ছে, অবাঞ্ছিত লোম গজাচ্ছে, কারো হয়তো প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই সমস্যাগুলো নিয়ে যখন আসে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের প্রেজেন্টের যে অ্যাডোলেসেন্ট গার্লস যারা, ওদের ক্ষেত্রে আমরা অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এই সমস্যাগুলোর প্রধান কারণ হচ্ছে পিসিওএস। তো আসলে আগে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বা কিশোরীদের মধ্যে পিসিওএসটা এতটা প্রবল ছিল না। তো যেটা আমরা মনে করছি সেটা হচ্ছে, যেমন আমরা দেখেছি যে আমাদের এখনকার যে কিশোরী মেয়েরা, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল, আমি আমার নিজেরই একটা গবেষণা চালাচ্ছি যেটাতে আমি দেখতে পাচ্ছি যে 90% অ্যাডোলেসেন্ট গার্লসরা আমাদের কাছে যারা আসে, যারা শহরে থাকে, দেখা যায় ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল নিয়ার টু জিরো। এটা কিন্তু খুবই চিন্তার একটা বিষয়, কারণ এরাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এরাই 10 বছর পরে গিয়ে রিপ্রোডাক্টিভ এজে প্রবেশ করবে, আমাদের কান্ট্রিকে লিড দিবে। কিন্তু এই মেয়েগুলো দেখা যাচ্ছে যে ওরা প্রচুর মোটা হয়ে যাচ্ছে, এবং তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল একেবারেই জিরো, কারণ বাসায় যখন থাকছে হয় পড়াশোনা করছে, না হয় মোবাইলে গ্যাজেট নিয়ে বসে আছে, স্কুলে যখন যাচ্ছে তখনও বসে আছে। এবং আগে যখন আমরা দেখেছি যে আমাদের মা খালারা, তারা দেখা যেত যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছু না কিছু ছিল, হয়তো ঘরের কাজে মাকে সাহায্য করেছে বা খেলার একটা উপযুক্ত পরিবেশ ছিল। আর ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখেছি মেয়েদের জন্য খুব সেফ এনভায়রনমেন্টে সুইমিং করা, স্পোর্টস করার ব্যাপারটা রয়েছে। কিন্তু আমাদের মেয়েরা আসলে ভীষণভাবে ভুক্তভোগী। আমি বলবো যে ওরা না খেলতে পারছে, না ওরা ঘরের কাজ করছে। আলটিমেটলি যেটা হচ্ছে, ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল নিয়ার টু জিরো। প্রথম কারণ আমার গবেষণা থেকে আমি যেটা বের করছি। আর সেকেন্ড যে রিজনটা আমি পাচ্ছি যে দে আর টেকিং ভেরি মাচ আনহেলদি ডায়েট। ওদের রেস্টুরেন্টে খাবারের প্রবণতাটা অনেক বেশি, আনহেলদি জাঙ্ক ফুড খাওয়ার। এবং 3 নাম্বার কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে স্লিপিং হ্যাবিট। ম্যাক্সিমাম মেয়েরা দেখা যাচ্ছে অনেক রাত করে ঘুমাচ্ছে, দেরি করে ঘুম থেকে উঠছে। আর সেই সাথে বংশগত বা জেনেটিক কারণ তো আছেই। তো পিসিওএস আসলে যে কারণে কিশোরীদের মধ্যে বেড়েছে, জেনেটিক ভাবে, বংশগতভাবে যার টেন্ডেন্সি থাকবে, সে যখন ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, স্লিপিং ডিস্টারবেন্স হবে, ওজনটা বাড়তে থাকবে, তখন যেটা হয় তার মধ্যে সেটা খুব দ্রুত প্রকাশ পেয়ে যায়। তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি, এই কারণগুলোর কারণেই অ্যাডোলেসেন্ট গার্লসরা এখন অনেক বেশি পিসিওএস এ ভুগছে।
অভিভাবকদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, আপনার মেয়েটির যখন প্রথম মাসিক শুরু হয় সেই দিন থেকে প্রথম একটা বছর, এটাকে আমরা বলি পোস্ট ম্যানার্কির 1 বছর, ওই সময়ে মাসিকের যে অনিয়মিত বা যে ইরেগুলারিটিস দেখা যায় সেটাকে আমরা অস্বাভাবিকভাবে দেখি না আপ টু 1 ইয়ার। কিন্তু তারপরেও আপনাকে সাবধান হতে হবে। যদি মাসিক যেদিন শুরু হয়েছে তার থেকে 1 বছর পার হয়ে যায়, এরপরও যদি দেখা যায় তার যে মাসিকের সাইকেল সেটা 21 থেকে 45তম দিনের মধ্যে নেই, তার মানে সেটা 2 মাস পর 3 মাস পর হচ্ছে, সেই সাথে যদি তার ওজন বেড়ে যায়, তার মুখে ব্রণ দেখা যায় অতিরিক্ত, এবং অবাঞ্ছিত লোম গজানো, ঘাড়ের এখানটায় কালো চামড়ায় দাগ হওয়া, চুল পড়ে যাওয়া, এই সবগুলো উপসর্গের মধ্যে যদি 2টো বা 3টা আপনারা দেখতে পান, তখনই আপনাদের সচেতন হতে হবে যে না, আমার মেয়েটির মধ্যে মনে হয় পিসিওএস এর সিমটমগুলো চলে এসেছে। কারণ এটা যত আর্লি আমরা ডিটেক্ট করব, যত আর্লি আমরা তাকে মোটিভেট করতে পারবো লাইফস্টাইল চেঞ্জেসের জন্য, তার লং টার্ম হেলথের উপরে এটার ইফেক্টটা ততটাই কম হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমরা অভিভাবকদেরকে অনেক সময় দেখি যে আমাদের চেম্বারে আসার আগেই ওরা একটা আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসে। তো এটা আমি খুব গুরুত্বের সাথে বলতে চাই যে একটা মেয়ের যখন মাসিক শুরু হয় তারপর থেকে প্রথম 8 বছর আমরা বলি যে সে তখনো তার ম্যাচুরিটি গেইন করে নাই, গাইনোকোলজিক্যাল এইজে সে প্রবেশ করে নাই। তো প্রথম 8 বছরের মধ্যে আলট্রাসোনোগ্রাফি করলেই সেটা কিন্তু রিপোর্ট দিবে পিসিওএম, তার মানে পলিসিস্টিক ওভারি তার আছে। তার মানে এই না যে ও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রোগে আক্রান্ত। তার অনিয়মিত মাসিকের হিস্ট্রি থাকতে হবে, তার মধ্যে অন্যান্য যে উপসর্গ সেটার 2টো বা 3টা দেখা যেতে হবে, ব্রণ উঠা, হার্সুটিজম বা অবাঞ্ছিত লোম গজানো, তাহলেই আমরা এই কিশোরী মেয়েদের পিসিওএস বলবো। কিশোরী মেয়েদের পিসিওএস এর ডায়াগনোসিস এবং প্রাপ্তবয়স্কদের ডায়াগনোসিসে কিছুটা তফাৎ রয়েছে। তো আমরা যেটা বলবো যে চিকিৎসাটা বুঝতে হলে আমাকে কারণটা বুঝতে হবে। আমি প্রথমেই বলেছি, যার মধ্যে জেনেটিক টেন্ডেন্সি আছে সে যখন এই পরিবেশগত বা লাইফস্টাইল জনিত রিস্ক ফ্যাক্টরগুলো তার মধ্যে ডেভেলপ করে, যেমন তার মধ্যে যখন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি প্রকট হয়ে যায়, তার মধ্যে যখন আনহেলদি ডায়েটের কারণে ওয়েট গেইনটা প্রকট হয়ে যায়, তখনই কিন্তু তার মধ্যে পলিসিস্টিক সিনড্রোমের উপসর্গগুলো আসা শুরু করে। তো চিকিৎসাটাও আমাকে সেখান থেকে শুরু করতে হবে। পলিসিস্টিকের প্রধান এবং প্রথম চিকিৎসা হচ্ছে জীবনযাত্রায় পরিবর্তন। এই ব্যাপারটিকে আমি অত্যন্ত গুরুত্বের সাথে বলতে চাই যে পলিসিস্টিক রোগের চিকিৎসা কিন্তু ওষুধ নয়। আমি আমার চেম্বারে যে মেয়েগুলো আসে, যে কিশোরী বাচ্চা মেয়েগুলো আসে, ওদেরকে আমরা বলি যে, এবং ইভেন প্রাপ্তবয়স্কদেরকেও, পলিসিস্টিক সকল রোগীদের কাছে আমাদের বলা হয়ে থাকে যে তুমি তোমার রোগের ডাক্তার। একমাত্র পেশেন্ট যখন পলিসিস্টিক রোগটা সম্পর্কে জানবে, সে যখন এই রোগটা নিয়ে পড়াশোনা করবে, তখন সে বুঝতে পারবে যে লাইফস্টাইল চেঞ্জেসই হচ্ছে এটার প্রধান হাতিয়ার। কারণ আমি যদি তাকে ওষুধ দিই, তার মাসিক অনিয়মিত, আমি 2 মাস 3 মাস 6 মাসের যদি একটা পিল দিই বা ওষুধ দিই, সে ওটুকু সময় কিন্তু তার মাসিক নিয়মিত থাকে, সেটা কিন্তু তার মূল চিকিৎসা না। তো আমরা এখানে কাউন্সেলিংটাকে খুব হাইলাইট করি। আমরা তাকে গুরুত্বের সাথে বুঝাতে চাই যে তুমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটাকে বাড়াও, অ্যাডোলেসেন্ট গার্লসদের জন্য আমরা বলি less than 18 years আপ টু 60 মিনিটস ইন আ ডে, প্রতিদিন মিনিমাম অন্তত 1 ঘন্টা। এবং সেটা শুধু স্বাভাবিক হাঁটা না, সেটা হবে মডারেট টু ভিগোরাস ইন্টেন্সিটি। তার মানে সে এমনভাবে হাঁটবে যেন ঘাম ঝরবে, অথবা সে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে। তো সেটা তো আর একদিনে সম্ভব না, হঠাৎ করে তো আমি ওকে বললেই ও 60 মিনিটস এক্সারসাইজ করবে না। তা আমি কিশোরী মেয়েদের উদ্দেশ্যে যেটা বলবো, ওরা যদি একটু 10 মিনিটস করে বাউটসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটাকে বাড়াতে পারে, এটা প্রথম জিনিস। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে সুষম খাদ্য গ্রহণ বা হেলদি ডায়েটস। হেলদি ডায়েটস বলতে আমরা বলছি যে বাইরের খাবারটা খাবে না, রেস্টুরেন্ট ফুড অ্যাভয়েড করবে, হাই ক্যালোরি খাবারগুলো অ্যাভয়েড করবে। আর নাম্বার 3, আমি প্রতিটা মেয়েকে বলি যে যেন সে একটু লিফটটা অ্যাভয়েড করবে, সিঁড়ি দিয়ে উঠবে, গ্যাজেটটা একটু কম ইউজ করবে। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে সে স্লিপ সাইকেলটা মেনটেন করবে, কারণ বেশি রাত্রে ঘুমালে হরমোনাল ডিসঅর্ডার হয়। এই ব্যাপারটা যখন সে বুঝবে, এবং কিছুটা সানলাইট এক্সপোজার 5 to 10 মিনিটস, এটাই প্রধান চিকিৎসা আসলে। কারণ দেখা গিয়েছে গবেষণায় একেবারেই স্টাবলিশ 5 to 10% ওয়েট লস করলে
পিসিওএস এর প্রধান যে কারণ ইনসুলিন হরমোন কাজ করতে না পারা, অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে যাওয়া, এই সবগুলো জায়গাতেই কিন্তু ইমপ্রুভমেন্ট চলে আসে। তো আমরা মেয়েদেরকে খুব এনকারেজ করার চেষ্টা করি যে একটু কষ্ট করে যদি 6 মাস 1 বছরে সে ওয়েট লস করে, এবং এই লাইফস্টাইলটাতে তাকে সারা জীবন মেনটেন করতে হবে। তো এটাতে যদি ও অভ্যস্ত হয়ে যায়, তাহলে এটাই তার প্রধান চিকিৎসা। এক্স্যাক্টলি, আমি ঠিক এই জায়গাটাই শেয়ার করতে চেয়েছিলাম যে আমরা যেটা দেখেছি যে কোভিড বা প্যান্ডেমিকে যে একটা লাইফস্টাইল চেঞ্জ এসেছে, বাচ্চারা ঘরে বসায়, স্কুল বন্ধ, ওই ইফেক্টটা কিন্তু আমরা এখন পাচ্ছি। এই যে বাচ্চাগুলো 1 বছর 2 বছর, ওদেরকে যখন জিজ্ঞেস করি যে কখন থেকে এই মাসিকের অনিয়মিত ব্যাপারটা শুরু হয়েছে, তো দেখা যায় যে ঠিক যখন 2020-তে কোভিড শুরু হয়েছে তার 6 মাস পর থেকে, 1 বছর পর থেকে। তো এটা কিন্তু আমরা প্রতিদিনই আমাদের দৈনন্দিন জীবনে এই ইফেক্টটা প্রচন্ডভাবে বুঝতে পারছি। এবং যেটা আমি বলছিলাম যে ওখান থেকেই আমার মাথায় এই গবেষণার তথ্যটা আসলো, যে চিন্তা ভাবনাটা আসলো যে আমরা এটার উপর একটা স্টাডি করি, এই যে লাইফস্টাইলটা চেঞ্জ হয়েছে এটার জন্যই এত বেশি পেশেন্ট আমরা অ্যাডোলেসেন্ট গার্লস পাচ্ছি কিনা যে পিসিওএস নিয়ে। আহ, যে বিষয়টি হচ্ছে পিসিওএস রোগটা হচ্ছে অনেকটা, আমি বলি যে বোঝানোর জন্য, ডায়াবেটিস রোগের মতো, যে এখান থেকে পুরোপুরি বের হয়ে আসাটা সম্ভব না। তবে কেউ কেউ যদি এই লাইফস্টাইল চেঞ্জেসটা, সেটা 2-3 মান্থসের জন্য করলে হবে না, সেটা যদি সে কন্টিনিউ মেনটেন করে, তাহলে যথেষ্টভাবে আশা করা যায় যে সে এই রোগটাকে তার নিয়ন্ত্রণে রাখতে পারবে। কিন্তু এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ মোস্ট চ্যালেঞ্জিং হচ্ছে 2-3 মান্থসের জন্য যে কাউকে আমরা মোটিভেট করে লাইফস্টাইল চেঞ্জে নিতে পারলেও দিনের পর দিন এই গুড লাইফস্টাইলটাকে মেনটেন করে যাওয়া, এটার জন্য যথেষ্ট ইনপুটের দরকার হয়, যথেষ্ট এনকারেজমেন্টের দরকার হয়, পরিবার থেকে, বন্ধুদের থেকে, সবার কাছ থেকে সহযোগিতার দরকার হয়। তো এই জন্য আমি বলবো যে পিসিওএস রুগীদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ হতাশা তখনই আসবে যখন আপনি নিজের প্রতি যত্নটা নেবেন না। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে, প্রতিদিন যদি আমরা কিছু না কিছু যোগা করি বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, একটু হাঁটতে যাই, আমার ওয়েটটা যদি কন্ট্রোলে থাকে, আমার তখন কি হয়, স্বাভাবিকভাবে মেয়েদের মনটাও ভালো থাকে। তো একটা মেয়ের যখন মন ভালো থাকবে, ডেফিনেটলি সে পড়াশোনায় ভালো করবে, সে তার কর্মক্ষেত্রে বেশি কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে পারবে। তো আমি মনে করি যে এই অ্যাডোলেসেন্টদের যে হাই প্রিভ্যালেন্স পিসিওএস, এটা আসলে আমাদের জাতির জন্য হুমকি। আমাদের সবারই এখানে কাজ করা উচিত, কারণ ওরাই তো আমাদের ভবিষ্যৎ। আর লং টার্ম ঝুঁকি বলতে আপনি যেটা বলছেন, সেটা হচ্ছে পিসিওএস গার্লসদেরকে আমরা এটাই বলবো ওদের উদ্দেশ্যে, পিসিওএস এমন একটা রোগ, সেটা থেকে তো পুরোপুরি বের হয়ে আসার কোনো উপায় নেই। ওর শরীরের মধ্যে পিসিওএস হওয়ার জেনেটিক টেন্ডেন্সিটা আছে বলেই তার এনভায়রনমেন্টটা পেলে পিসিওএস হচ্ছে। তাহলে ওকে বরাবরই এই লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে, এবং তার সব সময় চিকিৎসকের সাথে একটা ক্লোজ ফলো আপে থাকতে হবে। কারণ আমরা বলি যে পিসিওএস হলে কি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন হরমোনটা কাজ করতে পারে না, যার কারণে হয় কি, ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করা যায় না, যার কারণে তার ইম্পেয়ার্ড সুগার লেভেল বা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে, তার হাইপার টেনশন হওয়ার ঝুঁকি আছে, তার বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার যেমন ফ্যাটি লিভার বা ডিসলিপিডেমিয়া, ফ্যাটের অংশটা বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। এবং তার যখন বিয়ে হয়, তো পলিসিস্টিক ডিজিজটা যখন কন্ট্রোলে থাকে না, হরমোনগুলো যখন ব্যালেন্সে থাকে না, তখন কোনো কোনো মেয়ের, সবার না, ফার্টিলিটি সমস্যায় ভোগারও সম্ভাবনা রয়েছে। এবং আমি আগেই বলেছি, বয়সটা যখন বাড়তে থাকে, এই যে দিনের পর দিন মাসিক না হওয়াটাকে কিন্তু আমরা মেনে নিব না। দিনের পর দিন মাসিক না হওয়াটাকে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত মেনে নিতে পারবো। এর চেয়ে বেশি অ্যালাউ করলে যেটা হয়, জরায়ুর ভিতরে যে লাইনিংটা থাকে সেটা থিকেন্ড হয়, এবং সেটা থেকে আমরা হাইপারপ্লেসিয়া বা ক্যান্সারের পূর্ব অবস্থা, এমনকি ওটা থেকে জরায়ুর ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। সেজন্য পলিসিস্টিক যে অ্যাডোলেসেন্ট গার্লসরা আছে, তাদের উদ্দেশ্যে বা প্যারেন্টসদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাই, সেটা হচ্ছে এই রোগটা বিষয়ে আপনাদেরকে সাংঘাতিকভাবে সচেতন হতে হবে। এবং মেয়েটা যদি লাইফস্টাইল চেঞ্জ অ্যাডপ্ট করে, তারপরও তাকে রেগুলার চিকিৎসকের শরণাপন্ন হওয়া, সেটার জন্য আপনাদের মোটিভেশনের দরকার আছে। তবে তাকে কোনোভাবেই হতাশ হতে দেওয়া যাবে না, তাকে সবসময় এনকারেজ করতে হবে যে তুমি খুব ভালো করছো, তোমার ওজনটা কমেছে, তোমাকে দেখতে ভালো লাগছে, কিন্তু সেই সাথে তাকে ক্লোজ মনিটরিংও থাকতে হবে।
অসংখ্য ধন্যবাদ। খুবই প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন আসলে। তো এইরকম সিনারিওতে আমরা প্রায়ই পড়ছি। দেখা যাচ্ছে ওর হয়তো একটু পেটে ব্যথা করেছে, বা রুটিনলি হয়তো প্যারেন্টসরা অধিক সচেতনতার জন্য একটা আলট্রাসোনোগ্রাফি দিয়েছে, হয়তো সামান্য একটু বলে যে তলপেটে ব্যথা। তো দেখা যায় ওরা আসার আগে আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে এসে ওর আর কোনো অসুবিধা নেই, কিন্তু আলট্রাসোনোলজিস্ট হয়তো রিপোর্ট করেছে পলিসিস্টিক ওভারি অথবা মাল্টিসিস্টিক ওভারি, হ্যাঁ এরকম, অথবা এনলার্জ ওভারি। তো তখনই কিন্তু অভিভাবকরা তো নিজেরা তো ঘাবড়ে যায়, এবং সেই ভয়টা কিন্তু ট্রান্সমিট করে ওই কিশোরী মেয়েটার মধ্যে। তার কিন্তু মনোবল ততক্ষণে ভেঙে যায় যে সে ভীষণ একটা খারাপ রোগে আক্রান্ত, তার ভিতরে হরমোনাল প্রবলেম আছে। তো আমি যেটা বলবো যে পলিসিস্টিক ওভারি রিপোর্ট আলট্রাসোনোলজিস্ট দেওয়া মানেই কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোম রোগে আক্রান্ত হওয়া নয়। সুস্পষ্টভাবে আজকের প্রোগ্রামে আমি এই মেসেজটাই দিতে চাই যে আল্ট্রাসাউন্ডের ফাইন্ডিংস যদি পলিসিস্টিক বলে, তার মানে এই নয় যে আপনার মেয়েটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রোগে আক্রান্ত। কারণ আমরা রোগটি নির্ণয় করি, আমি আগেই বলেছি, যদি তার অনিয়মিত মাসিক, সেই সাথে ব্রণ, অবাঞ্ছিত লোম গজানো, এই সমস্যাগুলো থাকে, সেই সাথে যদি আমরা দেখি যে তার হরমোনাল ব্যালেন্সগুলো পলিসিস্টিকের ফেভারে, তখনই শুধুমাত্র আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম তার আছে বা সে ঝুঁকির মধ্যে আছে বলে তাকে আখ্যায়িত করি। আর আলট্রাসোনোগ্রাফিটা আমি আগেই বলেছি, প্রথম মাসিক শুরু হওয়ার পর 8 বছর পর্যন্ত ফিজিওলজি মানে স্বাভাবিকভাবে ওদের ওভারিটা পলিসিস্টিক থাকে। এটা একটা তার স্বাভাবিক ফাইন্ডিংস। এটা নিয়ে ভয় পাওয়ার বা এটা নিয়ে রিউমার ছড়ানোর বা তাকে ভয় পাইয়ে দেওয়ার ব্যাপারটি একেবারেই ঠিক নয়। হুম, কিশোরী মেয়েদের উদ্দেশ্যে প্রতিরোধ নিয়ে আমি যেটা বলবো, প্রতিরোধটা শুরু হতে হবে তার নিজের মধ্যে এবং পরিবারের মধ্যে। আর সেই সাথে সাহায্যকারী হিসেবে আমরা সবাই থাকব, স্কুল টিচার, ফ্রেন্ডস, সবাই মিলে আমরা যদি এমন একটা পরিবেশ আমাদের মেয়েদের জন্য তৈরি করতে পারি, একদম ছোট যখন মেয়ে পা রাখছে, 9 থেকে 10 বছর বয়স থেকে, তখন থেকেই যদি আমরা তাকে এনকারেজ করি যে বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে বাড়ানোর জন্য। এখন ধরেন আমাদের দেশে খেলার ওরকম সেফ এনভায়রনমেন্ট নেই, মারা আমাদেরকে যেটা বলে যে কোথায় পাঠাবো। তো সেক্ষেত্রে আমার পরামর্শটা থাকে যে বাচ্চাটা যদি ছোট ছোট করে একটু ঘরের কাজে মাকে সাহায্য করে, বা একটু ছোট ছোট নিজের কাজগুলো নিজে করার অভ্যাসটা তৈরি করে, তাহলে তার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়। বাসায় সে দড়ি লাফ বা স্কিপিংটা করতে পারে। নিজে একটা হাঁটার অভ্যাস যদি মা তাকে নিয়ে করে, সেটাতে মায়েরও উপকার হলো, বাচ্চারও উপকার হলো। বা একটু স্বল্প ডিস্টেন্সের জায়গা, সেই জায়গাটুকু যদি ওরা একটু হেঁটে যায়, লিফটটা ইউজ না করে যদি একটু সিঁড়ি দিয়ে যায়, তাহলে তার একটু একটু করে ফিজিক্যাল অ্যাক্টিভিটির লেভেলটা তৈরি হয়। আর 2 নাম্বার যেটা, সেটা আমি বলবো যে হেলদি ডায়েট খাওয়ার অভ্যাসটা পরিবার থেকেই শুরু হতে হবে। এখন আমরা যদি কিশোরী মেয়েটাকে বলি যে তুমি পিৎজা খাবে না, বার্গার খাবে না, কিন্তু অন্যরা সবাই মিলে খেতে যাচ্ছে, তাহলে তো সে শুনবে না। তো পরিবার থেকে সবাই মিলে যদি আমরা এমন একটা পরিবেশ তৈরি করি, বা ভালো খাদ্যাভ্যাসের প্রয়োজনীয়তা, এটার কনসিকুয়েন্স কি হবে, সেটা নিয়ে যদি আমরা পারিবারিকভাবে সবাই মিলে একটু ডিসকাস করি, ওখান থেকেও কিন্তু তার একটা হেলদি লাইফস্টাইল অ্যাডপ্টের একটা টেন্ডেন্সি তৈরি হবে। হ্যাঁ, সেই সাথে আমি মনে করি যে স্কুলেও আমরা কিন্তু পাঠ্য বইতে এই ভালো নিউট্রিশনের যে উপকারিতা, সেগুলো নিয়েও কিন্তু আমাদের টেক্সট বুকে কিছু চ্যাপ্টার থাকতে পারে, টিচাররাও তাদেরকে এনকারেজ করতে পারে। ওখান থেকে আমাদের প্রতিরোধ, কারণ ওকে তো জানতে হবে যে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করলে, ভালো খাবার অভ্যাস না করলে, তাহলে আমার লং টার্ম কনসিকুয়েন্সে কি হবে। আর আমাদের কিশোরী মেয়েরা কিন্তু আজকাল ওজন নিয়ন্ত্রণ বা মুটিয়ে যাওয়া, সৌন্দর্য ব্যাহত হওয়া, এই ব্যাপারটাতে কিন্তু ওরা খুব কনসার্ন। তাহলে আমরা ওই জায়গাটাকে কিন্তু আমরা টাচ করতে পারি যে পলিসিস্টিক রোগ হলে তোমার ওজনটা কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে এবং ভবিষ্যতে তুমি এই এই রোগগুলোতে ভুগবে। তো ওই জায়গাটাতে মনে হয় আমরা সবচেয়ে বেশি কাজ করতে পারি। এবং আমি বলবো যে এখানে কাজটা শুধু পরিবার এবং কিশোরী মেয়ের না, আমাদের সমাজ বা যারা পলিসি মেকার আছে, আমরাও যদি ওদের খেলার জন্য সেফ একটা স্পোর্টস এরিয়া তৈরি করতে পারি, বা কমিউনিটি ক্লাব তৈরি করতে পারি, স্কুলে যদি আমরা ওদের জন্য একটু খেলার ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো আমাদের মেয়েরা এখান থেকে বের হয়ে আসতে পারবে এবং আমরা অনেকটাই হয়তো এটাকে প্রতিরোধ করতে সক্ষম হব। জি,
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার রেশমা শারমিন ম্যাম আজকে পিসিওএস নিয়ে বলার জন্য, বিশেষ করে প্রিভেন্ট করার বিষয়টি এবং সচেতনতার বিষয়টি। আমি শুরু থেকেই বলছিলাম যে যে বিষয়গুলো আসলে সবার মনে প্রশ্ন এবং সচেতনতা জরুরি, সে বিষয়গুলো নিয়ে আজকে ম্যাডাম মূলত বলেছেন। আমাদের আশা করি যে দর্শকরা আজকের আয়োজনটি দেখেছেন তারা অনেক উপকৃত হবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম, রাজ টিভি এবং রেনেটার পক্ষ থেকে। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।